বিরোধিতার মধ্যেই আজ চালু হচ্ছে পেনশন স্কিম প্রত্যয়। প্রতিবাদে ধর্মঘটের ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের, বাস্তবায়নে অনড় সরকার। এটা তো শুধু বিশ্ববিদ্যালয় না, সবার জন্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান, এটা হলো যারা নতুন যোগদান করবে চাকরি তাদের জন্য। বেনজিরের 4 ফ্ল্যাটের দরজা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ। মতিউরের সম্পদ খোঁজে ভূমি অফিসে চিঠি। কেউ বিশেষ সুবিধা পাবে না বলছে দুদক। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় কোনো পরিবর্তন ছাড়াই বাজেট পাস। শিক্ষা খাতের অনিয়ম, দুর্নীতি ও বিচার পেতে বৈষম্য নিয়ে সংসদে এমপিদের ক্ষোভ। টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটার একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। বিদ্যুৎ খাতে মাত্রাতিরিক্ত উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ক্যাপাসিটি চার্জের নামে লুটপাটের অভিযোগ ক্যাবের। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বন্ধের দাবি। বৃষ্টি মাথায় নিয়ে এইচএসসি পরীক্ষা শুরু। পথের শিক্ষার্থী, অভিভাবকদের দুর্ভোগ। যেহেতু সময় অনেকটাই কম ছিল, তাহলে আমাদের প্রস্তুতিটা অনেকাংশে অনেকের নেওয়া সম্ভব হয়নি। একটু তো প্রবলেম হয়, বাট তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগামী বছর থেকে এপ্রিলে হবে পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। এবং বিশ্বকাপ থেকে ফিরেই লঙ্কান লিগে গেলেন তাসকিন হৃদয় মুস্তাফিজ। দলের পারফরমেন্স নিয়ে 2রা জুলাই বোর্ড সভায় হবে মূল্যায়ন, বলছে বিসিবি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক, স্বাগত নিউজ 24 রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু করা নিয়ে সারা দেশে অচল অবস্থার দিকে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। স্কিমটি প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে প্রত্যয় চালু করতে অনড় অবস্থানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং সমজাতীয় সংস্থায় 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন যে পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে তা হল প্রত্যয়। ফলে এসব সংস্থার নতুন চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর প্রচলিত পদ্ধতিতে পেনশন পাবেন না। আর তা নিয়েই তৈরি হয়েছে মতবিরোধ। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের ওইসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপি পন্থীরাও। দাবি মানতে 1 জুলাই থেকে এবার অনির্দিষ্টকালের ধর্মঘটেরও হুমকি দিলেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বলছে সারা দেশে শিক্ষক 15,000-এর বেশি। এর সাথে কর্মকর্তা রয়েছেন 30,000-এর মতো। আর কর্মচারী মিলিয়ে এই সংখ্যা দাঁড়াবে প্রায় 4 লাখ। সবাই একসাথে ধর্মঘটে গেলে উচ্চশিক্ষা খাতে অচলাবস্থা তৈরি হবে। আর আন্দোলনে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেবেন কর্মবিরতিতে। আর আগামীকাল হচ্ছে আমাদের সর্বাত্মক কর্মবিরতি, অর্থাৎ আমাদের ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ সকল কিছু বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা আর বিরোধিতা চললেও প্রত্যয় স্কিম চালুর বিষয়ে অনড় অবস্থানে পেনশন কর্তৃপক্ষ। অন্যদিকে আন্দোলন দেখে ব্যবস্থা নেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়। এই মুহূর্তে তো আমার কাছে তেমন কোনো তথ্য নাই। তো প্রত্যেক স্কিম কালকে থেকে চালু হবে। এটা তো শুধু বিশ্ববিদ্যালয় না, সবার জন্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান, এটা হলো যারা নতুন যোগদান করবে চাকরি তাদের জন্য, বিদ্যমানদের জন্য না। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ রাষ্ট্র মালিকানাধীন ও সরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয়, পেট্রোবাংলা,
বিএসটিআই এর মতো প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য হবে প্রত্যয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 19 বছরের চাকরিতে হাজার কোটি টাকার মালিক বনেছেন এনবিআর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল। শুধু ঢাকায় নয়, খুলনাতেও একাধিক গাড়ি বাড়ির সন্ধান মিলেছে এই রাজস্ব কর্মকর্তার। এদিকে বেনজির মতিউরের দুর্নীতির অনুসন্ধান এগিয়ে নিতে আদালতে ও বিভিন্ন দপ্তরে ছুটছেন দুদকের তদন্ত টিমের সদস্যরা। সংস্থাটির কমিশনার জানালেন, প্রভাবশালীরা দুদকের কাছে বিশেষ কোনো সুবিধা পাবে না। ঢাকায় 6 কোটি টাকার এই আলিশান ফ্ল্যাট সহ এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের 16 কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। খুলনায় 2 বিঘা জমির উপর আলিশান 3 তলা বাড়ি ও প্লটের সন্ধান মিলেছে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া এই ফয়সালের। চারিদিকে যখন এই কর্মকর্তার বিত্ত বৈভবের গল্প আলোচনায় খোরাক যোগাচ্ছে, তখন ঢাকা থেকে বগুড়া করাঞ্চলে তাকে বদলি করেছে এনবিআর। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে গুলশানে 4টি ফ্ল্যাট দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছেন আদালত। মাননীয় আদালত একটা আদেশ দিয়েছে বেনজিরের বাড়ির তালা খোলার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা, সেটা আদালত যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলবে। একই দিনে এনবিআর এর কর্মকর্তা মতিউরের জমির তথ্য চেয়ে ঢাকা সহ বেশ কয়েকটি জেলার ভূমি অফিসে চিঠি দিয়েছে দুদক। আর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। যেখানে যেখানে নোটিশ যা দেওয়া দরকার তার নোটিশ দিচ্ছে, এবং আমি জানছি সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছে। এটা চলবে, এবং ওনাকে আমাদের প্রত্যেকটা অনুসন্ধান কর্মকর্তা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। কারোর জন্য বিশেষ কিছু বা কারোর জন্য অবিশেষ কিছু তা দুদক করে না। দুদক সকলের জন্য সব কিছুই করে আইনানুগভাবে। চলমান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলেও জানান দুদকের কমিশনার। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দুর্নীতি রোধে সচ্ছলতার স্বার্থে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যেকেরই আয় ব্যয়ের হিসাব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সকালে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই স্বচ্ছতার স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের। আমি যখন ঢুকলাম এই অফিসে, আমি একটা দিলাম, স্টেটমেন্ট দিলাম। পরে আমি যখন বছর আমি স্টেটমেন্ট দিই, আমার কি বাড়ছে বা কি কমছে, এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে। এটা তো প্রত্যেকের জন্য দেওয়া, এটা আমাদের রাষ্ট্রের জন্য, যে ব্যক্তি কাজ করেন তার জন্য সুবিধা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। 3 ঘণ্টায় জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল 2024-25 অর্থ বছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব। তবে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় শিক্ষা খাতে দুর্নীতি ও বিচার পেতে ধনী গরিবের বৈষম্য নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসছে অর্থবছর দেশের অর্থনীতির চাকা ঘোরাতে প্রয়োজনীয় বাজেট অনুমোদনে রোববার সকাল 11টায় শুরু হয় অধিবেশন। পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ করবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয় অনুমোদনে সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা একে একে মঞ্জুরি দাবি উত্থাপন করেন। এর বিপরীতে ছাঁটাই প্রস্তাব দেন সংসদ সদস্যরা। তবে স্পিকার মাত্র 3টি মন্ত্রণালয়ের বিষয়ে আলোচনার সুযোগ দেন। আমার 2022 কোটি টাকাই লাগবে। বিচার পেতে বৈষম্য, শিক্ষা খাতে দুর্নীতি এবং বিভিন্ন এনজিওর দুর্নীতি নিয়ে সমালোচনার ঝড় তোলেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। আইন হলো আজকে বড় লোকদের জন্য, আইনকে শাসন করে অর্থবিত্তশালীরা, আর আইন প্রয়োগ হয় সাধারণ গরিব মানুষের উপর। স্পিকার, টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি
যে জিরো টলারেন্স, আসলে একটার একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। জামাত, বিএনপি, উগ্র সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল শক্তির যে লাইসেন্সগুলো আছে এনজিওর, সেগুলো তদন্ত করে বন্ধ করা হোক। তবে সব প্রস্তাবই নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। পরে বাজেট পাশে অর্থমন্ত্রী উত্থাপন করেন নির্দিষ্টকরণ বিল 2024। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। বাজেট অনুমোদনে অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোট গ্রহণ করে সিদ্ধান্ত জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বড় কোনো পরিবর্তন ছাড়াই 3 ঘন্টারও কম সময়ে পাশ হয় 2024-25 অর্থ বছরের বাজেট। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। মূল্যহার নির্ধারণের ক্ষমতা সরকার নিজের হাতে নেয় অন্যায় ও অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির দাম, এমন অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। রবিবার ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আলোচনায় আরও মতামত দেয়া হয়, বেশি দামের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুতই বন্ধ করা উচিত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের 34 ধারা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হতো গণশুনানির মাধ্যমে। এতে উৎপাদক এবং বিতরণকারী কোম্পানিগুলোকে তাদের হিসাবের বিস্তারিত তুলে ধরতে হয়। আর গণশুনানিতে মতামত দিতে পারতেন গ্রাহক সহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা। বেস লোডে আপনি যদি অয়েল ইউজ করেন তো বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু আরেকটি আইন পাশ করে গত বছরের জানুয়ারি থেকে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। এর ফলাফলটা কি হচ্ছে? ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আলোচনায় তা তুলে ধরেন এ খাতের বিশেষজ্ঞরা। আমাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ পাবো এবং মূল্যটা যুক্তিসঙ্গত হবে। বিআরসির আইনকে আমরা সবাই স্বাগত জানিয়েছি, কিন্তু সরকার কি কারণে যে এইটার থেকে এটাকে একবারে অকেজো করে দিলেন সেটা আমাদের বোধগম্য না। সরকার সরবরাহ ব্যয় এবং মূল্যহার উভয়ই অন্যায় অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ নির্মাণ করলে উৎপাদিত বিদ্যুৎ এককভাবে কিনে নেয় সরকার। না কিনলেও বিনিয়োগ গ্যারান্টির কারণে উৎপাদনকারীকে দিতে হয় বিশেষ চার্জ, যা ক্যাপাসিটি পেমেন্ট নামে পরিচিত। চাহিদার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন সক্ষমতা তৈরির কারণে প্রতি মাসে এ খাতে সরকার ব্যয় করছে লাগামহীন অর্থ। সাথে আছে বেশি দামের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দুয়ে মিলে সব চাপ পড়ছে গ্রাহকের উপর। সমগ্রটা ভেবে নিয়ে পদক্ষেপগুলো না নেওয়ার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সামিট কোম্পানি প্রত্যেক বছর একটা ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে। গ্যাসের দাম কখনোই এমন অবস্থায় যায় নাই যেটাতে আমার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করার কোনো যুক্তি আছে। আমি যদি দামি গ্যাসও কিনি তাও তেল ভিত্তিক বিদ্যুৎ কম হবে। টেন্ডার ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানি খাতের কেনাকাটা এবং কেন্দ্র নির্মাণে বিশেষ আইনটি বাতিলেরও দাবি করা হয় নাগরিক সংলাপে। আপনি ইনডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কিনা? রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের অংশ হিসেবে ডিজেল ও কেরোসিনের দাম কমল লিটারে 1 টাকা করে। রোববার রাতে ঘোষিত নতুন দর অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম হবে প্রতি লিটার 106 টাকা 75 পয়সা। অপরদিকে পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি 127 টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি 131 টাকা অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। বিরূপ আবহাওয়ার মধ্যে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট বাদে দেশের 10টি শিক্ষা বোর্ডের 13,68,373 শিক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছে। তুমুল বৃষ্টিতে রাজধানীর পথে পথে যানবাহন সংকট আর যানজটকে সঙ্গী করেই প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। সময় কম পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের মাঝে। পরে শিক্ষামন্ত্রী বলেন,
প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে। আষাঢ়ের প্রবল বৃষ্টিতে ভিজে একসা সন্তান, পরীক্ষার আগে তাই মায়ের আঁচলই ভরসা, যেখানে স্নেহের সাথে রয়েছে পরীক্ষায় ভালো করার শুভাশিস। ঝুম বৃষ্টিতে রাজধানীর পথে পথে যানবাহন সংকট আর যানজটের তীব্র ভোগান্তির মধ্যেই শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, যাতে পরীক্ষার আগেই আরেক পরীক্ষার মুখে শিক্ষার্থীরা। বৃষ্টির বাধায় অনেকেই নির্দিষ্ট সময়ের আগে আসতে ব্যর্থ হন পরীক্ষা কেন্দ্রে, সঙ্গে ভোগান্তিতে অভিভাবকরাও। গামছা টামছা নিয়ে আসছি, এভাবে যাইতে হবে, আর তো কিছু করার নাই, পরীক্ষা দিতেই হবে। সকাল যখন বেরোইছি তখন বৃষ্টির কোনো ছিল না, তবে বৃষ্টির পূর্বাভাস মনে হচ্ছিল। 8টা বাজে রওনা করছি দোলাইপাড় থেকে, আইসা কোনো বাস নাই, কোনো রিক্সা নাই, কিছু নাই। 2024 সালের পুনর্বিন্যাস করার সূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা, যাতে সময় কম পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের। তবে প্রথম দিনের পরীক্ষা নিয়ে উৎফুল্ল ছিলেন বেশিরভাগ পরীক্ষার্থীরা। প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো ছিল, সেই অনুযায়ী পরীক্ষাও ভালো হয়েছে। শর্ট সিলেবাস যেহেতু ওই হিসেবে প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই ছিল এবং প্রশ্ন মোটামুটি ইজি ছিল। সময় অনেকটাই কম ছিল, তাহলে আমাদের প্রস্তুতিটা অনেকাংশে অনেকের নেওয়া সম্ভব হয়নি। পরে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগামী বছর থেকে এইচএসসি পরীক্ষা হবে এপ্রিল মাসে। আমাদের পরীক্ষা আগামী বছর থেকে আরো সামনে নিয়ে আসতে হবে এবং শুষ্ক মৌসুমে যতটুকু সম্ভব শুষ্ক মৌসুমেই আমরা সেই পরীক্ষাগুলো নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকাল 10টায় পরীক্ষায় বসেন দেশের 13,68,000 শিক্ষার্থী। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। রাতের সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে। নিউজ 24 এর সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। Joy is near. Please come and enjoy Tongi Fun World at Poshundhara City and feel the thrill. বিরতির পর আবার স্বাগত সংবাদে। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়, এমন মন্তব্য করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে এভাবে চিকিৎসা সেবা গ্রহণের নজির নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ব্যতি রেখে খালেদা জিয়ার মুক্তি দাবি করছে। এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বিএনপি। আরে বাহ, গরুর দুধের চা, বড় লোকের। তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানে। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির নব সংস্করণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, কানেক্টিভিটির নামে, রেল যোগাযোগের নামে ভারতকে যে করিডোর দেয়া হচ্ছে তাতে দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। তার দাবি, সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে দেশের কল্যাণে নয়,
বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নজরানা। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। বর্তমান অবৈধ সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। 30,000-এরও বেশি যুবককে মালয়েশিয়া পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লুটে নেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 7 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই বিষয়ে আদালতকে জানাতে বলা হয়েছে। রোববার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 30,000-এরও বেশি যুবককে মালয়েশিয়া পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লুটে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট তানভীর আহমেদ। মালয়েশিয়ার যে যাওয়ার জন্য আমাদের যারা যুবক ভাইয়েরা আছে তাদের প্রায় 20,000 মানুষ, তো তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। কল ড্রপ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে জানিয়ে 1 জুলাই থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার রাজধানীর আগারগাঁওয়ে BTRC ভবনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান ও কল ড্রপ সংক্রান্ত বিষয়ে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন BTRCর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সহ মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা। এ সময় অনেক ক্ষেত্রেই টেলিকম অপারেটরদের উপর গ্রাহকদের অসন্তোষের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কল ড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে টেলিকম অপারেটরদের। আগামী আসলে 6 মাসের মধ্যে এই যে কল ড্রপ, এটা আসলে যতই স্ট্যাটিস্টিক্স আমাকে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক কিংবা টেলিটক দিক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমি গ্রাহক পর্যায় থেকে এবং আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি একটা উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র না পাবো বা তাদের রিয়াকশন না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র কাগজে কলমে বা ডিজিটাল প্রেজেন্টেশনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হব না। এবার আন্তর্জাতিক সংবাদ। জুলাই দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ হবে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির। দেশটির সর্বোচ্চ নেতা খামেনির আশীর্বাদ পুষ্ট না হয়েও 28 জুনের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত করেছেন পেজেশকিয়ান। তবে কেউ 50% বেশি ভোট না পাওয়ায় সর্বোচ্চ ভোট পাওয়া এই দুই প্রার্থীর মধ্যে হবে ফিরতির লড়াই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সহ নানা সংস্কারের আভাস দিয়েছেন মাসুদ। এদিকে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছেন ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সমর্থন পুষ্ট না হয়েও ইরানের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রীতিমতো চমক দেখিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। নারী অধিকার, সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সঙ্গে বৈরিতা কমানো এবং অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশ নেন মধ্যপন্থী পেজেশকিয়ান। 28 জুন নির্বাচনের ফলাফলে সেই অঙ্গীকারেরই যেন প্রতিফলিত হয়েছে।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় কট্টরপন্থী সাইদ জালিলি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। তবে নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% বেশি ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর মধ্যে আগামী 5 জুলাই ফিরতি লড়াই হবে। আমি মনে করি পরিবর্তনের আশায় দ্বিতীয় রাউন্ডে অনেকেই ভোট দেবে। প্রথম রাউন্ডে 1/3 মানুষও ভোট দেয়নি। এবারে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পেজেশকিয়ান এগিয়ে থাকায় আশার আলো দেখছেন সংস্কারপন্থীরা। কেননা এরই মধ্যে মাসুদ পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্মুক্ত করতে চান তিনি। তবে দ্বিতীয় দফার ভোটে পেজেশকিয়ান জিতলেও ইরানের শাসন ব্যবস্থায় কতটা সংস্কার করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের উচ্চ আন্তর্জাতিক ভাবমূর্তি থাকলেও দেশটির প্রকৃত ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। তার অধীনে রয়েছে ইরানের বিচার বিভাগ, সংসদ, গার্ডিয়ান কাউন্সিল এবং সশস্ত্র বাহিনী, এমনকি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণও খামেনির হাতে। আসমাতুলি, নিউজ 24। এবারে জানাবো খেলা সংবাদ। টি-20 বিশ্বকাপে পারফরমেন্স যাই হোক না কেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণে থেমে নেই ক্রিকেটাররা। এরই মধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে সেখানে পৌঁছেছেন তাসকিন, মুস্তাফিজ ও তাওহিদ হৃদয়। এদিকে আগামী মাসের শেষে কানাডায় অনুষ্ঠেয় গ্লোবাল টি-20 লিগের আসরে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে বোর্ড মিটিং হবে আগামী মঙ্গলবার। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের। তারপরও থেমে নেই তাদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরতে না ফিরতেই লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গেছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়। প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি। আগে থেকে তো সবাই খেলে, এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে। আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাল্লাহ। সব জায়গায় ভালো করলে সব জায়গায় অপরচুনিটি আসবে। কিছুটা বিরতি দিয়ে কানাডাতে 25 জুলাই থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল টি-20 আসরে খেলতে যাচ্ছেন 4 বাংলাদেশি ক্রিকেটার। সে দলে আছেন জনপ্রতিনিধি সাকিব আল হাসান। তাদেরকে পুরো আসরে খেলার অনুমতিও দিয়েছে বিসিবি। ওরা অনেক গ্লোবাল টি-20 খেলবে, তো গ্লোবাল টি-20 এবং শ্রীলঙ্কান এখানে ওদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও আমাদের 4 জন খেলছে এখানে। তো হৃদয় খেলছে, তাসকিন খেলছে, শরীফুল খেলছে এবং সাকিব খেলছে। তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে, বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা 10 আগস্টের আগেই রিপোর্ট করার জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তান সিরিজকে সামনে রেখে 15 জুলাই থেকে ক্যাম্পে অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা। আর বিশ্বকাপের পারফরমেন্সের বিশ্লেষণ করতে বিসিবির কর্তারা বসবেন আগামী মঙ্গলবার। এগুলো আমরা এখনো আলাপ আলোচনা করি নাই, যে নিজের মধ্যে কোনো আলাপ হয়নি, আমরা এসব করি নাই। বিস্তারিত টি-20 ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে, এটা নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে। জানা গেছে বিশ্বকাপে সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স নিয়ে নাখোশ বেশিরভাগ বোর্ড পরিচালক। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 রাতের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।